সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ, সেই বন্ধ ছাদের মধ্যেই বেনফিকাকে বিদায় করে দিল রিয়াল মাদ্রিদ। মাঠে ছিলেন না হোসে মরিনিও, তিনি মাঠেও তো না, ভিআইপি বেঞ্চেও না, তিনি ছিলেন বেনফিকার টিম বাসের ভেতর বসে তিনি খেলাটা দেখেছেন। হাত তো এড়াতে পারলো না বেনফিকা। তবে ম্যাচের শুরুতে যখন বেনফিকা প্রথম গোলটা করলো, মনে তো হচ্ছিল যে ম্যাচটা এতটা সহজ হবে না রিয়াল মাদ্রিদের, যেই রিয়াল মাদ্রিদ ম্যাচটা খেলতে নেমেছে আবার কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া। ম্যাচটা মোটেও সহজ ছিল না, আরো ম্যাচটা কঠিন হয়ে যেতে পারতো রাফা সিলভার ওই গোলটার শোধটা যদি সোয়ামেনি 2 মিনিট পরেই না দিতেন। এরপর থেকে রিয়াল মাদ্রিদ খুব বেশি একটা পা হরকায়নি, কারণ ভিনিসিউস এই গোলটা করে নিশ্চিত করেছেন যে ভিনি উইল বাইলা অ্যান্ড হি ডিড বাইলা অ্যাট সান্তিয়াগো বের্নাবেও। তারপর মোটামুটি ম্যাচটা ক্লোজ অফ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে। আপনি বলতে পারেন যে এই শেষ যে 3টা ম্যাচ হলো রিয়াল মাদ্রিদ এবং বেনফিকা, তার মধ্যে সবচেয়ে অ্যান্টি ক্লাইম্যাক্টিক ম্যাচ এই ম্যাচটা। কারণ এক হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে যা ভুল করেছিল তার ভুল শোধরানোগুলো তারা পরবর্তীতে আর করে নাই, ভুল শুধরে ফেলেছে। বেনফিকার হ্যাড টনস অফ অপরচুনিটিস, সেই অপরচুনিটিগুলো বেনফিকা কাজে লাগাতে পারেনি। স্পেসিফিকলি রাফা সিলভা আরো 2টা ভালো চান্স পেয়েছিলেন, সেটা তিনি কাজে লাগাতে পারেন নাই, এবং থিবো কোর্তুয়া 4টা সেভ করেছেন। হি সেভ দ্য ম্যাচ ফর রিয়াল মাদ্রিদ। এখন কথা হচ্ছে অনেকগুলো পয়েন্টে। নাম্বার 1, জোজে মরিনিও কোথায় ছিলেন? জোজে মরিনিও কে পুরো ক্যামেরা খুঁজে বেরিয়েছে মাঠে, ইভেন কমেন্টেটরসরা যারা ক্যামেরা রেডি করছিলেন সবাই জোজে মরিনিওকে খুঁজছেন। পরে জানা গেল সেকেন্ড হাফের দিকে যে জোজে মরিনিও বেনফিকার বাসে বসে ট্যাবলেটে খেলা দেখছেন, তিনি বাস থেকে বের হন নাই। রিয়াল মাদ্রিদের সঙ্গে জোজে মরিনিওর সম্পর্ক গত সপ্তাহের পর আরো ভঙ্গুর হয়ে যাওয়ার কথা ছিল। তারপর রিয়াল মাদ্রিদ সম্মান দেখিয়ে জোজে মরিনিওর জন্য একটা রেডিও বুথ তৈরি করে দিয়েছিলেন যে তিনি এবং তার অ্যাসিস্ট্যান্ট যেন ওখানে যে ম্যাচ দেখতে পারেন। জোজে মরিনিও বলছেন যে আমার দরকার, বাসে বসে এসির হাওয়া খেতে খেতে তোমরা ঠিক আছে ফাইন, দিস ইজ জোজে মরিনিও। বাট এই চ্যাপ্টার এখানে শেষ, এখন ওই ইনভেস্টিগেশনের পর্ব চলছে, ম্যাচটা নিয়েই কথা বলাটা মনে হয় বেটার। এক্স্যাক্টলি, এবং এই ম্যাচটা ধরানো হচ্ছে কিলিয়ান এমবাপ্পে খেলবে না, সেই জিনিসটা কনফার্ম হয়ে গেল। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়র এবং গার্সিয়াকে দিয়ে তাদের ফ্রন্ট লাইনটা সাজালো। কিন্তু দেখেন প্রথম যেই গোলটা, সেই গোলটা যখন রিয়াল মাদ্রিদ কনসিড করলো, তখন কিন্তু আবার ম্যাচের টাই কিন্তু সমান সমান। তখন বাকি যে সময়টা রয়েছে ওই সময় আপনার ম্যাচ স্টিল ওপেন দুই দলের জন্যই। আসেনসিও কতটা আনলাকি দেখেন, বলটা যখন তিনি ক্লিয়ার করলেন, কোর্তোয়া প্রথম ধাপে তিনি বাঁচিয়ে দিলেন, সেকেন্ডটায় কিছু করার নাই, রাফা সিলভা সামনে থেকে হচ্ছে সেই টাচটা দিয়ে গোলটা দিয়ে দিল। তবে এই ম্যাচে আপনি যদি ফেদে ভালভার্দেকে আলাদা করে নোটিস করেন, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা পুরোটার মানে 80% বা 70% টাইম আপনি হচ্ছে তার প্রেজেন্স কিন্তু খুঁজে পাবেন ফেদে ভালভার্দেকে। ওই প্রথম গোলটার সময় তিনি যেভাবে রাইট সাইড থেকে বলটা হচ্ছে কাট ব্যাক করলেন, সেখান থেকে গোলটা হলো, এবং ইনফ্যাক্ট সেকেন্ড গোলটায় ভিনিসিয়াস জুনিয়রকে যেভাবে তিনি আসলে বলটা বানিয়ে দিলেন, ভালভার্দে মনে হচ্ছে আপনার ডে বাই ডে আরো ফ্লারিশ করছে আরবেলোয়ার আন্ডারে তার ন্যাচারাল পজিশনে এসে। কয়েকটা পয়েন্ট আছে। আরবেলোয়ার প্লেইং স্টাইল এবং আরবেলোয়া টিম সেটআপের মধ্যে সিগনিফিকেন্ট কিছু ঘটনা দেখা গেছে। প্রথম ঘটনাটা প্রথম গোল খাওয়ার সাথে সম্পর্কিত। আলভারো কারেরাস হচ্ছে গতকালকে মানে অনেকটুকু সময় অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড রোলে খেলেছেন, নট লাইক আ সেন্টার ফরওয়ার্ড বাট অ্যাজ অ্যান ইনসাইড ফরওয়ার্ড। তিনি ইনভার্ট করছেন কনসিস্টেন্টলি, ভিনিসিয়াস ওয়াজ স্টার্টিং ইন দ্য ওয়াইড সাইড। ঝামেলাটা হয়েছে প্রথম গোল খাওয়ার ক্ষেত্রে, যখন কারেরাস উঠে যাচ্ছেন, কারেরাসের সঙ্গে আপনার কারেরাসের কামাভিঙ্গার একটা কম্বিনেশন বা কানেকশন তৈরি করা খুব জরুরি। সেখানে যখন বেনফিকা ব্রেক করে ফেললো, তখন কামাভিঙ্গা তিনি ট্রানজিশনের মাঝখানে পড়ে গেছেন এবং রাফা সিলভা বলটা নিয়ে জাস্ট রাফা সিলভা তো বলটা নেননি, প্রথমে তো হচ্ছে আপনার ভেতর থেকে পাবলিক ঢুকেছেন, তারপর রাফা সিলভাকে বলটা দিয়েছেন। এই ধরনের সিচুয়েশনে রিয়াল মাদ্রিদ লিগে যদি পড়ে, কারেরাস এবং কামাভিঙ্গা কম্বিনেশন যদি ঠিক মতো ওই কোঅর্ডিনেশন না থাকে এবং ভিনিসিয়াসের সঙ্গে, তবে রিয়াল মাদ্রিদ বিপদে পড়তে পারে। এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ড ইজ নট সেটেলড এনাফ। কামাভিঙ্গা, সোয়ামিনি হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। সোয়ামিনি আরেকটা দুর্দান্ত ম্যাচ খেলেছেন এবং সবাই যারা মাদ্রিদের ফ্যান রয়েছেন, নিউট্রালস রয়েছেন, সবাই একমত হবেন যে সোয়ামিনি যে পরিমাণ পারফরমেন্স দিয়েছেন দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং শুধুমাত্র ওই একটা জায়গায় ভুল ছাড়া, যে জায়গায় পরে বেনফিকা লাস্টে একটা চান্স ক্রিয়েট করলো, ওই জায়গাটা ছাড়া মিসপ্লেস বল ছিল। তারপরও যে কাজটা রিয়াল মাদ্রিদ করেছে সেটা হচ্ছে ভুলটা খুব তাড়াতাড়ি শুধরে ফেলেছে বলে রিয়াল মাদ্রিদ কালকে ম্যাচটা ক্লিয়ার করতে পেরেছে। ওইখানে আপনার অনেকগুলো পাসিং অপশন ছিল ভালভার্দের সামনে, তিনি বক্সে ক্রস করতে পারতেন, তিনি চাইলে গার্সিয়াকে দিতে পারতেন, তিনি চাইলে ক্রস করে ভিনিসিয়াসের কাছে পাঠাতে পারতেন। বাট ওই জায়গায় একটা সঠিক সিদ্ধান্ত ছিল, যেটা হচ্ছে সোয়ামিনিকে বলটা পাস করা। সো সোয়ামিনি ওই জায়গাটা ক্যাপিটালাইজ করেছেন। যদি ওই সময় গোলটা না হতো, আমার মনে হয় ম্যাচের মোড়টা অন্যদিকে ঘুরতে পারতো। ভালভার্দে নর্মালি সাবি আলোনসোর সময় রাইট ব্যাক রোলে খেলার সময় তো অনেক নিচে নেমে খেলতেন। ভালভার্দেকে কালকে আপনি অনেক অ্যাডভান্স পজিশনও দেখবেন, যে অ্যাটাকিং নাম্বার রোলেও তিনি খেলছেন, যেহেতু বেলিংহাম এখন নাই। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যেহেতু আপনাকে মোটামুটি ইনভার্টেড রোলে হয়েও বা রাইট সাইডেও মোটামুটি কভার আপ করতে পারছেন, সো ওই জায়গায় ভালভার্দে অনেক
সুবিধা পেয়েছেন, এবং বেনফিকা আলটিমেটলি বক্সে তেমন কোনো কিছু কনক্রিট ক্রিয়েট করতে পারেন, যদিও শালদেরও হ্যাড অনেকগুলো চান্সেস পেয়েছেন বক্সের ভিতরে ঢোকার পরও। তারপরও বলতে পারি যে রিয়াল মাদ্রিদ এখনো সেটেল না। আরবেলোর অধীনে যে টিমটা ওসাসুনার কাছে হেরেছে, এই টিমটা সেই এক্সাক্ট টিমই, এবং এমবাপে ছাড়া আমার কাছে মনে হয় ভিনিসিয়াস এখন ফর্মে আছেন, ভিনিসিয়াসকে আমরা কথা বলবো, বাট এমবাপে ছাড়া রিয়াল মাদ্রিদের অ্যাটাক ইজ স্টিল ল্যাকিং, মিডফিল্ড কম্বিনেশনে কিছু খবর রয়েছে। আর এমবাপ্পের কথা নাই, তিনি ভিনিসিয়াস জুনিয়রকে দায়িত্বটা নিতে হয়েছে। ভিনিসিয়াস টানা 5 ম্যাচে গোল করে, এবং মনে হলো কি আপনার প্রথম অর্থাৎ বেনফিকার সাথে প্রথম লেগের গোলের যে রকম একটা রিপ্লে আমরা দেখছিলাম, অলমোস্ট অনেকটা তেমনই রিপ্লে আমরা দেখলাম। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে যে তার সেই সেলিব্রেশন আমরা দেখলাম। ভিনিসিয়াস জুনিয়র, ভালভার্দে, তারাই আসলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সের যে ল্যাকিংসটা রয়েছে সেটা কিন্তু আপনার আপাতত পুষিয়ে দিচ্ছে। এই ম্যাচটাও আপনি খেয়াল করেন, অ্যাসেন্সিও হচ্ছে আপনার ইনজুরিতে পড়লো, হাউসেন নাই, মিলিতাও হচ্ছে গিয়ে আপনার ইনজুর্ড। আমরা দেখলাম আলাবাকে এখন হচ্ছে নামাতে বাধ্য হতে হয়েছে আরবেলোয়াকে। এইগুলো তো হচ্ছে একটা সাইন আসলে রিয়াল মাদ্রিদের। ভিনিসিয়াস যখন তাকে ফর্মে জ্বলে ওঠা দরকার ছিল গত মৌসুমে, সেটা তিনি পারেননি। ফাইনালি মনে হচ্ছে সবকিছু মিলে ইট হ্যাজ ক্লিকড, ভিনিসিয়াস ঠিক টাইমে জ্বলে উঠেছেন, এবং দ্যাট সেলিব্রেশন ইজ অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। মানে বার্নাবেউতে যে সেলিব্রেশনটা করেছেন অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। সেটা মিলিয়ে এখন আরবেলোয়া কি বলছেন, সবার এক্সপেকটেশন হচ্ছে রিয়াল মাদ্রিদ অবশ্যই রাউন্ড অফ 16-এ বাদ পড়বে না, কিন্তু সামনে পড়তে পারে আবারও ম্যানচেস্টার সিটি। কেন কেন ওয়াই? সবাই তো এখন এই ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচের কথা বলা শুরু করে দিয়েছে। গেল কয়েক বছরে এটা যেন আমাদের নিয়তি হয়ে গেছে। আমার মনে হচ্ছে তাদের সাথে খেলা হবে। দেখেন আরবেলোয়ারও মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটির সাথে এই টাইটা পড়বে, তবে যেই প্রতিপক্ষ হোক কঠিন হবে। আমাদের দ্বিতীয় লেগ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। হ্যাঁ, এই জায়গায় রিয়াল মাদ্রিদ সহ যারা প্লে অফ খেলে উঠেছে তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ তাদের রয়েছে, কারণ ডিরেক্টলি যারা থ্রু করে গেছে সেই 8 দল ফার্স্ট লেগটা খেলবে অ্যাওয়ে, সেই 8 দলই সেকেন্ড লেগটা খেলবে নিজেদের ঘরের মাঠে। মানে রিয়াল মাদ্রিদ আপনার হয় স্পোর্টিং সিপিকে পাক অথবা হচ্ছে ম্যানচেস্টার সিটিকে পাক, তাদের খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচ নিয়ে কথাবার্তা এখনই শুরু। রিয়াল মাদ্রিদ গত মৌসুমে যে ঘটনা ঘটেছে, যে ম্যানচেস্টার সিটি এসে রিয়াল মাদ্রিদে খেলেছিল, 2 লেগ মিলে কোনো সুবিধা করতে পারেনি আলটিমেটলি। এই বছরের হিসেবটা একদমই অন্যরকম। ম্যানচেস্টার সিটি ইজ চেজিং দ্য টাইটেল ইন প্রিমিয়ার লিগ, এবং এখন মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি গুছিয়ে এনেছে। নিকো ওরাইলির পারফরম্যান্স এন্ড সবকিছু মিলে ইটস গোয়িং গুড। রিয়াল মাদ্রিদের কি এই পরিস্থিতিতে এখন রিয়াল মাদ্রিদ যে ট্রানজিশনের মধ্যে যাচ্ছে, ইজ ইট পসিবল টু বিট ম্যানচেস্টার সিটি? অন্যবারের মতো ধরেন গেলবারের মতো এতটা সহজ হবে না, সেটা ধরেই নেওয়া যায়। আপনি এই ম্যানচেস্টার সিটি হচ্ছে লাস্ট 8 ম্যাচ তারা কোনো ম্যাচ তারা হারে নাই। প্রিমিয়ার লিগে তারা এখন একটা মোমেন্টের মধ্যে আছে, আর্সেনালকে চেস করছে, দলে মেজর কোনো ইনজুরি প্রবলেম নাই। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লা লিগায় লাস্ট ম্যাচটা হারলেও রিয়াল মাদ্রিদ কিন্তু বড় টিমের এগেনস্টে ওদের বডি ল্যাঙ্গুয়েজটা কি হয়, তাদের হচ্ছে ওই আরবেলোয়ার জন্য এটা কিন্তু হবে মানে বিগেস্ট একটা ম্যাচ এখন পর্যন্ত আরবেলোয়া কোচ হয়ে আসার পর। সুতরাং ওইটা তিনি কিভাবে কাভার আপ করবেন, মানে এখন ধরেন বলে কয়ে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে হারাতে পারবে, আমার মনে হয় জিনিসটা এরকম স্টেজেও আসলে আর নাই। ঘটনা হচ্ছে ম্যানচেস্টার সিটির সঙ্গের ম্যাচটাই রিয়াল মাদ্রিদ সিজনটা ডিফাইন করে দিবে। লিগ এখন আপনি যে পজিশনে শেষ না করেন না কেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগে যদি রাউন্ড অফ 16 পার হতে না পারেন, দ্যাট স্পেলস ডিজাস্টার ফর রিয়াল মাদ্রিদ। সেটা হয়তো রিয়াল মাদ্রিদের কেউই চাইবেন না। আরবেলোয়ার ভবিষ্যৎ অনেকটাই হয়তো নির্ভর করবে এই ম্যাচটার উপর। কোর্তোয়াও ম্যাচ শেষে বলছিল ব্রডকাস্টারদের ইন্টারভিউয়ে, আমারও মনে হয় দিন শেষে ম্যানচেস্টার সিটির সাথেই তার টিমের খেলা পড়বে। চুয়ামেনিকে যখন জিজ্ঞেস করা হলো, চুয়ামেনি বলছে ম্যানচেস্টার সিটি হোক স্পোর্টিং সিপি হোক, ম্যাচ তো ম্যাচে, আমাদের খেলতে হবে, আমাদের জিততে হবে, কারণ তারা নাকি চ্যাম্পিয়ন্স লিগের রাজা। চুয়ামেনির ইয়াতেই ঠিক আছে, এক্স্যাক্টলি, সামনে যেই পড়ুক, যেই আসলে খেলবো শেষ। এক্স্যাক্টলি।